ওকে, হ্যালো সবাইকে। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে প্রত্যেকের কাছে। আচ্ছা, মোটামুটি সবাই জয়েন করে গেছে অলরেডি। আমরা শুরু করছি আজকের আমাদের প্র্যাকটিস ক্লাস। আচ্ছা, আমরা আজকে সিডিপির আবারও নতুন 30খানা প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? তো চেষ্টা করবে তোমরা সবাই লাইভ চ্যাটের মধ্যে অ্যান্সারগুলো জানানোর। কেমন? লাইভ চ্যাটের মধ্যে অ্যান্সারগুলো জানানোর চেষ্টা করবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, অ্যান্সার জানানোর চেষ্টা করো। একদমই ঠিক। আমরা প্রথম প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, আমাদের বলা হচ্ছে ডেভেলপমেন্ট সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সবচেয়ে সঠিক, সব থেকে বেশি সঠিক কোনটা সেটা বলা হয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে কোনটা? আমাদের অপশন বি হবে সঠিক উত্তর, যে ডেভেলপমেন্ট মানে বিকাশ, সেটা একটা গুণগত এবং পরিমাণগত, তাই না? আমরা পড়েছি কোয়ালিটেটিভ চেঞ্জ এবং কোয়ান্টিটিভ চেঞ্জ উভয়, গুণ এবং পরিমাণ উভয়গত পরিবর্তনের একটা ধারাবাহিক প্রক্রিয়া। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 2 নম্বর, বলা হচ্ছে গ্রোথ ও ডেভেলপমেন্টের মধ্যে প্রধান পার্থক্য কোনটি? গ্রোথ ও ডেভেলপমেন্টের মধ্যে প্রধান পার্থক্য, ডিফারেন্স কি রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। গ্রোথ মূলত পরিমাণগত একটি পরিবর্তন, আর ডেভেলপমেন্ট গুণ এবং পরিমাণগত পরিবর্তন। এছাড়াও আরও একটা আমরা বলতে পারি যে এই যে গ্রোথ, এটা কি হয়? এটা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত চলে, তাই তো? একটা নির্দিষ্ট এজ পর্যন্ত চলে। কিন্তু ডেভেলপমেন্ট যেটা, এই ডেভেলপমেন্ট কিন্তু ওম টু টোম, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে। ওকে, এর নির্দিষ্ট কোনো বয়স নেই। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, লার্নিং ও ডেভেলপমেন্টের সম্পর্কে কোনটি সঠিক? লার্নিং আর ডেভেলপমেন্টের যে এদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক সম্পর্কে কোনটি সঠিক? সঠিক উত্তর কি হবে? অপশনগুলো পড়ার চেষ্টা করো, দেখো বুঝতে পারবো আমরা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ডেভেলপমেন্ট এবং লার্নিং পরস্পর সম্পর্কযুক্ত এবং একে অন্যকে প্রভাবিত করে। সঠিক পরিমাণে বিকাশ না হলে তাকে আমরা কোনো কিছুই কিন্তু শেখাতে পারবো না। তাই লার্নিং এবং ডেভেলপমেন্ট একে অপরের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, পরবর্তী আমরা 4 নম্বর প্রশ্নের দিকে যাব। বলা হয়েছে, এক মিনিট,
জাস্ট এক মিনিট, একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এই যে 4 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে হেরিডিটি ও এনভায়রনমেন্ট সম্পর্কে সব থেকে বেশি গ্রহণযোগ্য মত কোনটি? সব থেকে বেশি গ্রহণযোগ্য মত কোনটি? তাহলে আমরা জানি একদল মানুষ বলেছিল হেরিডিটিকে বেশি প্রায়োরিটি দিয়েছিল, আবার অন্য দল মানুষ এনভায়রনমেন্টকে বেশি প্রায়োরিটি দিয়েছিল। সব থেকে গ্রহণযোগ্য বর্তমানে মত কোনটি? সঠিক উত্তর আমরা পাবো অপশন সি। অপশন সি, হেরিডিটি এবং এনভায়রনমেন্ট পরস্পর ক্রিয়াশীল হয়ে বিকাশকে প্রভাবিত করে, অর্থাৎ দুজনেরই কিন্তু ডেভেলপমেন্ট ঘটানোর জন্য সমান ভূমিকা রয়েছে। তাহলে এখানে আমরা অ্যান্সার পাবো অপশন সি কে। 5 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে নিচের কোনটি সোশ্যালাইজেশনের একটি গুরুত্বপূর্ণ এজেন্ট নয়? এজেন্ট নয় বলা হয়েছে কিন্তু, তাহলে গুরুত্বপূর্ণ এজেন্ট নয় সোশ্যালাইজেশনের কোনটি? প্যারেন্টস, পিতামাতা, পিয়ার গ্রুপস, টিচার নাকি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস? তাহলে গুরুত্বপূর্ণ এজেন্ট নয় কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি, এটা কিন্তু আমাদের সামাজিকীকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম নয়, বাদ বাকিগুলো কিন্তু সামাজিকীকরণের মাধ্যমের মধ্যে পড়ে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে রুসো এর মতে শৈশবকালকে কিভাবে দেখা উচিত? শৈশবকালকে, রুসো প্রকৃতি কেন্দ্রিক শিক্ষার কথা বলেছিলেন তাই তো, তার মতে শৈশবকালকে কিভাবে দেখা উচিত? সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি, শৈশবের নিজস্ব স্বাতন্ত্র্য ও স্বাভাবিক বিকাশের পর্যায় হিসাবে। 7 নম্বর প্রশ্ন পরবর্তীতে আমরা যাব, বলা হচ্ছে আর্নেস্ট জোনসের লাইফ স্প্যান ডিভিশন অনুযায়ী কৈশোরের প্রধান বৈশিষ্ট্য কোনটি? তাহলে আর্নেস্ট জোনসের যে শ্রেণীবিভাগ রয়েছে কৈশোরকাল বা বয়ঃসন্ধিকালের প্রধান বৈশিষ্ট্য তিনি কি বলেছেন? সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর 7 নম্বর প্রশ্নের। আত্মপরিচয়, সন্ধান এবং আবেগের প্রচুর তীব্রতা এই বয়সে আমরা দেখতে পাই। 8 নম্বর প্রশ্নে যাব আমরা, বলা হচ্ছে পিয়াজে এর মতে কংক্রিট অপারেশনাল স্টেজের শিশু সাধারণত কি করতে পারে? পিয়াজের মতে কংক্রিট অপারেশনাল অর্থাৎ থার্ড স্টেজ, তাই তো, থার্ড স্টেজের শিশু সাধারণত কি কি কাজ করতে পারে? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে, আমরা যদি মূর্ত সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য দেখি, সঠিক উত্তর হবে অপশন সি, কনজারভেশন এবং ক্লাসিফিকেশনের ধারণা বুঝতে পারে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে দেখো, পরবর্তী প্রশ্ন আমরা যাব 9 নম্বর প্রশ্নে। আমাদের বলা হচ্ছে পিয়াজের মতে ফর্মাল অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য কোনটি? ফর্মাল অর্থাৎ ফোর্থ স্টেজ, লাস্ট স্টেজ যেটা, সেটার বৈশিষ্ট্য কোনটি? সেন্সরি এক্সপ্লোরেশন, এটা হবে না, ইগোসেন্ট্রিজম, অবজেক্ট পারমানেন্স নাকি হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং? তো এখানে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন সি, তাই না? অপশন সি, বিমূর্ত চিন্তন করতে পারে, কারণ নির্ণয় করতে শেখে। 10 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে কোহলবার্গের মরাল ডেভেলপমেন্ট থিওরি অনুযায়ী গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন কোন স্তরে পড়ে? এটা কিন্তু আমাদের টেট পরীক্ষা 2022 সালে এসেছিল এই প্রশ্নটি, গুড বয় গুড গার্ল ফেজ। আচ্ছা, মনে রাখবো এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে, যে নৈতিক বিকাশের তত্ত্ব রয়েছে সেই অনুযায়ী অপশন বি, কনভেনশনাল লেভেলের মধ্যে গুড বয় গুড গার্ল ফেজ পড়ে। 11 নম্বর দেখো, বলা হচ্ছে ভাইগটস্কি এর জেডপিডি মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, বাংলায় যেটাকে বলা হয় সন্নিহিত বিকাশের অঞ্চল, তো সেটা বলতে কি বোঝায়? শিশু যা একা একা করতে পারে সেটা তো নয়, শিশু যা কোনোভাবেই করতে পারে না নয়, অপশন সি হবে এখানে সঠিক উত্তর, শিশু নিজে করতে পারে না কিন্তু কারো সাহায্য নিয়ে যে কাজটি করতে পারে। 12 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে ভাইগটস্কি থিওরি অনুযায়ী স্ক্যাফোল্ডিং এর প্রধান উদ্দেশ্য কোনটি? স্ক্যাফোল্ডিং এর প্রধান উদ্দেশ্য কোনটি? তো এখানে বলা হয়েছে অপশন এ, শিশুকে শাস্তি দেওয়া, শিশুর কাজ সম্পূর্ণ শিক্ষক করে দেওয়া, সাময়িক সহায়তার মাধ্যমে শিশুকে উচ্চতর দক্ষতায় পৌঁছে দেওয়া, নাকি কেবল বই মুখস্থ করানো? অপশন সি হবে এখানে সঠিক উত্তর, যেটাকে বলা হয় কি স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং মানে হলো সাহায্য করা, সাহায্য করা, সাহায্য করা, এবং এটি অস্থায়ী সাহায্য, কিন্তু সারা জীবন এই সাহায্য করা হয় না। 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে ফ্রয়েড, সিগমুন্ড ফ্রয়েডের যে থিওরি রয়েছে, তো ফ্রয়েডের পার্সোনালিটি থিওরিতে প্লেজার প্রিন্সিপাল দ্বারা পরিচালিত হয় কোনটি? অর্থাৎ আনন্দের নীতি বা সুখ ভোগের নীতি, বাংলায় কি বলা হয়? সুখ ভোগের, সুখ ভোগের নীতি। এটি দ্বারা কোনটি পরিচালিত হয়? মনের 3টে শক্তির কথা তিনি বলেছেন, ইড, ইগো আর সুপার ইগো, তাই তো, সুপার
ইগো। এদের মধ্যে সুখ ভোগের নীতি দ্বারা পরিচালিত হয় ঈদ। অপশন সি হবে এখানে আমাদের সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন বলা হচ্ছে এরিকসন এর সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি অনুযায়ী অ্যাডোলেসেন্সের প্রধান ক্রাইসিস কোনটি? বয়ঃসন্ধিকালে সব থেকে বেশি ক্রাইসিস কোনটির হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। ঠিক আছে, আমি কে, এই সময় তারা প্রশ্ন করে হু অ্যাম আই, এই ধরনের প্রশ্ন বাচ্চাদের মধ্যে আসে বয়ঃসন্ধিকালে। 15 নম্বর প্রশ্ন দেখো, স্পিয়ারম্যানের ইন্টেলিজেন্স থিওরি অনুযায়ী বুদ্ধির প্রধান উপাদান হলো কোনটি? 15 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? স্পিয়ারম্যানের ইন্টেলিজেন্স জেনারেল ফ্যাক্টর এবং স্পেসিফিক ফ্যাক্টর দুটো বুদ্ধির কথা কিন্তু বলেছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, জি এবং এস। ঠিক আছে, জি এবং এস, জি ফ্যাক্টর এবং এস ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টরের কথা কিন্তু স্পিয়ারম্যান তার তত্ত্বে বলেছেন। জিটাকে তিনি সাধারণ বুদ্ধি বলেছেন, আর এস ফ্যাক্টরকে তিনি স্পেশাল বুদ্ধি বলেছেন। 16 নম্বর প্রশ্ন বলা হচ্ছে থর্নডাইকের ইন্টেলিজেন্স থিওরিতে নিচের কোনটি অন্তর্ভুক্ত? অন্তর্ভুক্ত কোনটি? ঠিক আছে, থর্নডাইকের ইন্টেলিজেন্স থিওরিতে নিচের কোনটি অন্তর্ভুক্ত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের থর্নডাইকের যে বুদ্ধির তত্ত্ব আমরা রয়েছে সেখানে দেখেছি, এখানে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর। অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স, সোশ্যাল ইন্টেলিজেন্স এবং মেকানিক্যাল ইন্টেলিজেন্স, এই তিন প্রকার বুদ্ধির কথা তিনি বলেছেন। তিন প্রকার বুদ্ধির কথা থর্নডাইক বলেছেন। কে বলেছেন? থর্নডাইক। তাহলে থর্নডাইক কয় প্রকার বুদ্ধির কথা বলেছেন? থর্নডাইক মোট 3 প্রকার বুদ্ধির কথা বলেছেন। কি কি? অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স মানে হলো গিয়ে কি না বিমূর্ত বুদ্ধি, বিমূর্ত বুদ্ধি এটা হলো এক প্রকার। দ্বিতীয়ত হচ্ছে সামাজিক বুদ্ধি, এটা হলো দ্বিতীয়, এবং মেকানিক্যাল ইন্টেলিজেন্স বা যান্ত্রিক বুদ্ধি, এটা হলো 3 নম্বর। তাহলে এই 3 প্রকার বুদ্ধির কথা কিন্তু থর্নডাইক তার থিওরির মধ্যে বলেছেন। 17 নম্বর প্রশ্ন, গার্ডেনার এর মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি এর একটি গুরুত্বপূর্ণ ইমপ্লিকেশন কি রয়েছে? তো আমরা জানি হার্ডওয়ার্ড গার্ডনার, গার্ডনার, তার যে থিওরি রয়েছে তার থিওরিটার নাম হলো মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, তাই তো, বহুমুখী বুদ্ধির তত্ত্ব। তো তার এই থিওরির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইমপ্লিকেশন কোনটা রয়েছে, মানে তার এই থিওরিটাকে কিভাবে আমরা শ্রেণীকক্ষে প্রয়োগ করতে পারবো? অপশন সি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। ভিন্ন ভিন্ন ধরনের ক্ষমতা অনুযায়ী শিক্ষাদান বৈচিত্র্যময় হওয়া উচিত। পরবর্তী 18 নম্বর প্রশ্ন বলা হচ্ছে স্টানবার্গের ট্রায়ার্কি থিওরিতে নিচের কোন 3টি ইন্টেলিজেন্সের কথা এখানে বলা হয়েছে? স্টানবার্গের যে ট্রায়ার্কি থিওরি রয়েছে সেখানে কোন 3টি ইন্টেলিজেন্সের কথা বলা হয়েছে? মনে রাখবো আমরা এ সি পি, ACP, এই জিনিসটা মনে রাখবো। এখানে সঠিক উত্তর হবে অ্যানালিটিক্যাল, ক্রিয়েটিভ এবং প্র্যাকটিক্যাল। ঠিক আছে, অ্যানালিটিক্যাল, ক্রিয়েটিভ এবং প্র্যাকটিক্যাল, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। স্টানবার্গ মনে এলেই আমরা এই ট্রিকটা মনে রাখবো, ACP, তার বুদ্ধি এই 3টে, অ্যানালিটিক্যাল, ক্রিয়েটিভ এবং প্র্যাকটিক্যাল। 19 নম্বর এসো বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কে সম্মান করে শিক্ষককে কি করা উচিত? মানে ব্যক্তিগত যে পার্থক্য রয়েছে শিশুদের সেটিকে সম্মান জানিয়ে শিক্ষকের কেমন পদক্ষেপ নেওয়া উচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিক্ষার্থীদের বৈচিত্র্য অনুযায়ী পদ্ধতি, গতি ও উপকরণে পরিবর্তন আনা দরকার। 20 নম্বর প্রশ্নে এসো বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের মূল দর্শন কি? ইনক্লুসিভ এডুকেশনের মূল দর্শন কি? 20 নম্বর সঠিক উত্তর হবে অপশন বি, সকল শিশুকে একসাথে উপযুক্ত সহায়তা সহ শেখার সুযোগ করে দেওয়া। এটা কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন বলা হয়। পরবর্তী 21 নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে ডিসলেক্সিয়া মূলত কোন ক্ষেত্রে অসুবিধার সাথে জড়িত? তো এটা আমরা জানি একটা লার্নিং ডিসঅর্ডার বা শিখন অক্ষমতা হচ্ছে ডিসলেক্সিয়া। এই ডিসলেক্সিয়া কিসের সাথে জড়িত? সঠিক উত্তর হবে অপশন সি, পড়া এবং শব্দ চিনতে পারা। ঠিক আছে, গণিত শেখার সাথে কি জড়িত? এটার সাথে জড়িত ডিসক্যালকুলিয়া, ডিসক্যালকুলিয়া। লেখার সাথে ডিসগ্রাফিয়া।
ঠিক আছে, তো এই লার্নিং ডিসেবিলিটিগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্নে যায় 22 নম্বর, ডিসগ্রাফিয়া। এই যে দেখো, ডিসগ্রাফিয়ার সব থেকে বেশি সম্পর্কিত অসুবিধা কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, হ্যান্ড রাইটিং বা লিখিত প্রকাশ, অর্থাৎ এরকম ভাবে সোজা আঁকা বাঁকা এরকম দাগ টানতে পারে তারা, কখনো এরকম ভাবে অ, এরকম ভাবে আ, এগুলো কিন্তু লিখতে পারে না। তাদের হাতের পেশিগুলো বা স্নায়ুতে প্রবলেম থাকে, যে কারণে এরকম ভাবে তারা কেবল খাতাতে কলম দিয়ে দাগ আঁচড় কাটতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ডিসগ্রাফিয়া ডিজিজ। 23 নম্বর দেখো, বলা হচ্ছে নন ভার্বাল লার্নিং ডিসএবিলিটি যুক্ত শিশুর সাধারণ সমস্যা কি হতে পারে? নন ভার্বাল লার্নিং ডিসএবিলিটি, ঠিক আছে, ভালো করে বোঝো টার্মটার অর্থ কি। নন ভার্বাল লার্নিং ডিসএবিলিটিতে কি সমস্যা দেখা যেতে পারে? সঠিক উত্তর হবে অপশন সি, ভিজুয়াল, স্পেশিয়াল এবং সোশ্যাল ক্লু বুঝতে অসুবিধা হয় নন ভার্বাল। ঠিক আছে, লার্নিং ডিসএবিলিটি অর্থাৎ বলতে পারছে না কোনো একটা কোনো কিছু, সেই ক্ষেত্রে তারা কি না সমাজের বিভিন্ন জিনিসগুলোকে বুঝতে অসুবিধা হবে, সোশ্যাল ক্লুগুলোকে তারা বিভিন্ন জিনিস দেখলে সেই সম্পর্কিত প্রশ্ন করতে পারে না। এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী দেখো 24 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট বলতে কি বোঝানো হচ্ছে? এখানে কিন্তু বোঝানো হয় কি, জেন্ডার আমরা জানি দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে জেন্ডার আর একটা হলো সেক্স। সেক্স এটা হচ্ছে বায়োলজিক্যাল এবং এটা হলো স্ট্যাটিক, অর্থাৎ কোনো একজন ব্যক্তি সে ছেলে অথবা মেয়ে, এটা হলো তার সেক্স, যেটা বায়োলজিক্যাল। ঠিক আছে, এটাকে চেঞ্জ করা যায় না, এটা স্থির সবসময়। জেন্ডার কি? জেন্ডার হচ্ছে সমাজ থেকে যে ভূমিকাগুলো দেওয়া হয় সেটাকে জেন্ডার বলা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো একজন ছেলে কিছু কাজের উপর ভিত্তি করে সেই কাজগুলোকে ছেলেদের কাজ বলে ঠিক করে দেওয়া হয় সমাজ থেকে, তাই না? আবার কিছু কিছু কাজ সেগুলোকে মেয়েদের কাজ বলে ঠিক করে দেওয়া হয়, এই জিনিসটাকে বলা হয় জেন্ডার। তাহলে জেন্ডার এজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, সামাজিক নির্মিতি হিসাবে লিঙ্গ, এটা বলতে কি বোঝায়? সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন বি, সমাজ জেন্ডার রোল এবং প্রত্যাশা নির্মাণ করে। সবসময় মেয়েদের জন্য এক রকমের কাজ প্রত্যাশা করে, ছেলেদের জন্য অন্য রকমের কাজ প্রত্যাশা করে। 25 নম্বর দেখো, বলা হচ্ছে প্যাভলভের লার্নিং থিওরি প্রধানত কোন ধারণার সঙ্গে সম্পর্কিত? প্যাভলভের লার্নিং থিওরি এটা কোন ধারণার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন অনুবর্তন। প্রাচীন অনুবর্তন এর আরেকটা নাম রয়েছে, মনে রাখবে, সেটা হচ্ছে ধ্রুপদী অনুবর্তন। ধ্রুপদী অনুবর্তন। পরবর্তী, আমরা এগুলো তো সবই জানি। অপারেন্ট কন্ডিশনিং কার তত্ত্ব? এটা হচ্ছে স্কিনারের, তাই তো, এটা হচ্ছে স্কিনারের। ইনসাইট লার্নিং এটা কাদের? গেস্টাল্ট থিওরির। গেস্টাল্ট, কাপকা, কোহলার এবং ওয়াল্ডামার। ট্রায়াল অ্যান্ড এরর এটা কার? প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব, এটা হচ্ছে ই এল থর্নডাইকের। পরবর্তী 26 নম্বর প্রশ্ন, স্কিনারের মতে লার্নিং সবচেয়ে কার্যকর হয় কখন? স্কিনারের মতে কখন শিখনটা সব থেকে ভালো হয়? আমরা জানি যে স্কিনার তার তত্ত্বের মধ্যে রিইনফোর্সমেন্টের কথা বলেছেন, একটা হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট, একটা হলো নেগেটিভ রিইনফোর্সমেন্ট। সঠিক উত্তর হবে অপশন এ, যখন রিইনফোর্সমেন্ট বা শক্তিদায়ী উদ্দীপক ব্যবহার করা হয়। 27 নম্বর প্রশ্ন, গেস্টাল্ট থিওরি অনুযায়ী শেখা মূলত কিভাবে ঘটে? গেস্টাল্ট থিওরিদের মূল কথা একটা, যে সমগ্র থেকে অংশের দিকে যাওয়া। সমগ্র থেকে অংশ অর্থাৎ সামগ্রিকভাবে শেখে। গেস্টাল্ট থিওরি থেকে যে কোনো প্রশ্ন আসুক, প্রথমেই এই জিনিসটা মনে রাখবে যে লার্নিং কিভাবে হয় না, গেস্টাল্ট মতে সামগ্রিকভাবে কোনো জিনিস মানুষ শেখে একসাথে, সামগ্রিকভাবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, সমগ্র পরিস্থিতির সংগঠিত রূপ উপলব্ধি ও ইনসাইটের মাধ্যমে। 28 নম্বর দেখো, বলা হচ্ছে কনস্ট্রাকটিভিজম অর্থাৎ নির্মাণবাদ বা নির্মিতিবাদ একই জিনিস, নির্মাণবাদ
এর একটি মৌলিক নীতি কোনটি? নির্মাণবাদের একটা মূল নীতি, প্রধান নীতি কোনটি? সঠিক উত্তর আমাদের হয়ে যাবে 28 নম্বরের অপশন বি, যে লার্নার বা যিনি শিখছেন তিনি কেবল অভিজ্ঞতা ও অন্তঃক্রিয়ার মাধ্যমেই জ্ঞান নির্মাণ করে। ঠিক আছে, দেখো অপশন এ, জ্ঞান শিক্ষক থেকে ছাত্রে হুবহু স্থানান্তরিত হয়, এটা ভুল। শেখা শুধুই মুখস্থ বিদ্যা, এটা ভুল। ভুলের কোনো শিক্ষামূল্য নেই, এটাও ভুল, কারণ আমরা জানি নির্মাণবাদে বলা হয়েছে ভুল থেকেই শিক্ষা নেওয়া হয়। লার্নার নিজেই অভিজ্ঞতা ও অন্তঃক্রিয়ার মাধ্যমে জ্ঞান নির্মাণ করে, অর্থাৎ নিজের অভিজ্ঞতা এবং পূর্ব জ্ঞান পূর্ব জ্ঞান এই দুটোর উপরে ভিত্তি করে তারা কিন্তু নতুন জ্ঞান নির্মাণ করে। এক মিনিট। 29 নম্বর প্রশ্নের দিকে আমরা যাব। বলা হচ্ছে যে ব্লুম ট্যাক্সোনমি এর কগনিটিভ ডোমেন আমরা জানি ব্লুম ট্যাক্সোনমিতে মোট 3টি ডোমেন রয়েছে। কটি ডোমেন? 3টি ডোমেন আছে। কি কি সেগুলো? একটা হচ্ছে কগনিটিভ, একটা হচ্ছে অ্যাফেক্টিভ, আর একটা হচ্ছে সাইকোমোটো। ঠিক আছে, কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটো, এই তিনটে হচ্ছে কি ডোমেন। ডোমেন কথার বাংলা কি? ডোমেন কথার বাংলা হলো ক্ষেত্র। ক্ষেত্র, তাহলে ব্লুম ট্যাক্সোনমির কয়টি ক্ষেত্র বা কয়টি ডোমেন? 3টি, কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটো। কগনিটিভ ডোমেনে উচ্চ স্তরের দক্ষতা কোনটি? উচ্চ স্তরের দক্ষতা কগনিটিভ ডোমেনের মধ্যে কোনটি? সঠিক উত্তর হবে ইভ্যালুয়েটিং বা মূল্যায়ন হচ্ছে কগনিটিভ ডোমেনের সব থেকে উঁচু স্তরের দক্ষতা। আমাদের আজকের লাস্ট প্রশ্ন 30 নম্বর, মনে রাখবো। ফরমেটিভ অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য কি? ফরমেটিভ, দেখো অ্যাসেসমেন্ট এটা দুই প্রকারের হয়, একটা হচ্ছে ফরমেটিভ, একটা হচ্ছে সামেটিভ। ফরমেটিভ অ্যাসেসমেন্ট এটার বৈশিষ্ট্য কি না, এটা হচ্ছে সারা বছর চলে, কন্টিনিউ চলে। ঠিক আছে, কখন না পঠন পাঠন চলতে চলতে, অর্থাৎ ক্লাস নিতে নিতে শিক্ষক কোনো প্রশ্ন করলো, সেটা কিন্তু ফরমেটিভ অ্যাসেসমেন্টের অন্তর্গত। আর সামেটিভ হচ্ছে নির্দিষ্ট সিলেবাস ভিত্তিক পরীক্ষা, সিলেবাস ভিত্তিক এক্সাম। সেটা আমাদের ফার্স্ট ইউনিট হতে পারে, সেকেন্ড ইউনিট টেস্ট হতে পারে, বা অ্যানুয়াল এক্সাম বা ফাইনাল এক্সাম হতে পারে, সেগুলো সব সামেটিভের অন্তর্গত। তো ফরমেটিভ অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কি? সঠিক উত্তর আমরা এখানে পেয়ে যাব অপশন বি, যে শিখন চলাকালীন ফিডব্যাক দিয়ে উন্নতি ঘটানো। অর্থাৎ আমি পড়াতে পড়াতে বা কোনো টিচার পড়াতে পড়াতে তিনি কোনো প্রশ্ন করে জানতে চাইলেন এটা কেন হলো, ছাত্রছাত্রীরা সেটার উত্তর দিল, তো তিনি বুঝতে পারলেন যে তারা ঠিকঠাক বুঝতে পারছে কিনা। এটাই কিন্তু ফরমেটিভ অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য। তো আমাদের সিডিপি থেকে এই ছিল মোট 30খানা প্রশ্ন আজকের প্র্যাকটিস ক্লাসের। প্রতিদিন ইউটিউবে কিন্তু আমাদের এই ক্লাসগুলো চলছে, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো যারা প্রথমবার দেখছো। নিয়মিত কিন্তু আমাদের ক্লাস চলতে থাকবে। তো আজকে এত দূর থাক, নেক্সট দিন আবারও নতুন একটা সেট নিয়ে আমরা আসবো আজকের মতো। ওকে।